আধুনিক বাংলা সাহিত্যের যে অধ্যায়কে বলা হয় কল্লোল যুগ, সেই অধ্যায়ের তরুণতম প্রতিনিধি ছিলেন বুদ্ধদেব বসু। সাহিত্যক্ষেত্রে সর্বত্রচারী হওয়া সত্ত্বেও বুদ্ধদেব বসু সুবিখ্যাত কবি। তার বন্দির বন্দনা, কঙ্কাবতী, দময়ন্তী, দ্রৌপদীর শাড়ি, নতুন পাতা, যে আধার আলোর অধিক, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, মূর্ছে পড়া পেরেকের গান প্রভৃতি কাব্যগ্রন্থ তার কবি প্রতিভাকে ধাপে ধাপে উন্মিলিত ও উজ্জ্বল করেছে। তত্ত্ব হিসাবে তার কবিতা অভিনব না হলেও প্রকাশভঙ্গির অভিনবত্বে বুদ্ধদেব আধুনিক। কালের পুতুল গ্রন্থের নাম প্রবন্ধে তিনি বলেছেন, আধুনিক কথাটার সংজ্ঞা যুগে যুগে বদলায়, অভিনবত্বের আকর্ষণ নিতান্ত ক্ষণস্থায়ী, এবং সর্বশেষ বিচারে বোধ হয় এই কথাই বলতে হয় যে সেইটাই সত্যিকার আধুনিক, যেটা চিরন্তন। কিছু কিছু কবিতা থাকে যে কবিতা সমগ্র কাব্যগ্রন্থের মূল ভাবের সঙ্গে যায় না। বুদ্ধদেব বসুর নতুন পাতা, যার প্রকাশ 1940-এ, কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি কবিতাটিও এই রকম। নতুন পাতা কাব্যগ্রন্থের অন্যান্য কবিতাগুলির মধ্যে প্রেম এবং রোম্যান্টিকতার ঝলক দেখা যায়, এবং এর সঙ্গে বুদ্ধদেব বসুর ব্যক্তিগত জীবনের সম্পর্ক অনেকে নিয়ে আসেন, কারণ বিখ্যাত সঙ্গীতশিল্পী প্রতিভা সোমের সাথে এক গভীর প্রেমের সম্পর্কে কবি সেই সময় আবদ্ধ ছিলেন। সেই কারণেই একটা নতুন প্রেমের উদ্যম, ও তার কাব্যগ্রন্থের নাম নতুন পাতা। কিন্তু পাণ্ডুলিপি কবিতাটি রোম্যান্টিক কবিতা বা প্রেমের কবিতা নয়। এখানে রয়েছে নিজের সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসার একটা দিক, কিন্তু মানবীর প্রতি প্রেমের কোনো ইঙ্গিত এ কবিতায় নেই। একেবারে অন্যরকম, বাস্তবের রুক্ষ মাটিতে স্বপ্নাবিষ্ট কোনো বালকের আছড়ে পড়ার মতো একটি কবিতা পাণ্ডুলিপি, যা রোম্যান্টিক মানুষকে ঘুমের ঘোর থেকে জাগিয়ে তোলে। পাণ্ডুলিপি কবিতাটি কবি বুদ্ধদেব বসুর কথাশিল্পে হাত দেওয়ায় তার অন্তরে যে ভয় ও স্বপ্ন একই সঙ্গে তাকে শিহরিত করেছিল, তারই উজ্জ্বল প্রতিরূপ বা প্রতিচ্ছায়া। একজন লেখক সন্তান স্নেহে দেখেন তার সৃষ্টিকে। নানান শব্দ আর অক্ষরে অক্ষরে যেসব পৃষ্ঠা লেখক বা কবির অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে, মনন, আবেগ, অনুভূতির ক্রিয়ায়, তাকেই আমরা বলি পাণ্ডুলিপি। কত উদ্বেগ, কান্না, অনিদ্রার যন্ত্রণা ও শ্রম নিয়ে গড়ে ওঠা সাহিত্যিকের এই পাণ্ডুলিপিতে ধরা থাকে স্রষ্টার তৃপ্তি, অতৃপ্তি, আনন্দ, অনেক কিছু। সৃষ্টির নতুন উদ্ভাবন নিয়েই একটু একটু করে গড়ে ওঠে মাতৃগর্ভের শিশুর মতো সাহিত্যিকের হাতে বহু শ্রম ও তিতিক্ষার মধ্যে দিয়ে। স্বভাবত কারণে পাণ্ডুলিপি জনসমক্ষে প্রকাশিত হলে তা যোগ্য মর্যাদা পাবে কিনা, এই প্রশ্ন সাহিত্যিকের অন্তরকে কেবল বিদীর্ণই করে না, এক অদ্ভুত লজ্জা ও সংকোচের মুখে দাঁড় করিয়ে দেয়। কখনো স্বপ্নদোলায় চাপিয়ে সাহিত্যিককে কাল্পনিক জগতের সওয়ারি করে তোলে। কাল্পনিক জগতের সওয়ারি হয়েও সাহিত্যিকের চোখের স্বপ্ন দীর্ঘস্থায়ী হয় না। বাস্তব যে বড্ড রূঢ়, তাই ভয়, শঙ্কা সাহিত্যিকের পিঠে চেপে বসে। স্বপ্নের মায়ের রং সরিয়ে দিয়ে সত্যিই পাঠকেরা গ্রহণ করবে তো? স্বপ্নের মায়ের রং সরিয়ে দিয়ে কবির বা লেখকের মনে হয় সত্যিই পাঠকেরা তার সৃষ্টিকে গ্রহণ করবে তো? যুগে যুগে এই একটি প্রশ্নই বারবার সৃষ্টির পর তার প্রকাশ করার পূর্ব মুহূর্তে লেখকের হৃদয়কে মথিত করে, শঙ্কাজনিত যন্ত্রণায় দগ্ধ করে। স্বভাবতই সন্তানের অবমাননা গর্ভধারিণী মা যেমন আকাঙ্ক্ষা করেন না, তেমনি কোনো সাহিত্যিকই চান না তার পাণ্ডুলিপির অবমাননা। এখন প্রশ্ন একটাই, যে কবি তার উৎফুল্ল যৌবনের মুহূর্তক্ষণের মদমত্ততায় তীব্রভাবে ঘোষণা করেছিলেন, আমি যে রচিব কাব্য, এ উদ্দেশ্য ছিল না স্রষ্টার, তবু কাব্য রচিলাম, এই গর্ব ও বিদ্রোহ আমার, সে কবি বা স্রষ্টার মধ্যে হঠাৎ এরূপ বিরূপ প্রতিক্রিয়া কেন? কেনই বা কবি বুদ্ধদেবের আত্মবিশ্বাসে চিড় ধরল হঠাৎ? এসব প্রশ্নের উত্তর কিন্তু একটাই, তা হলো কবিতা তার স্বভূমি, যৌবনের দীপ্ত বাঁশি। কিন্তু কথাসাহিত্য হলো এক অন্য ভুবন। সেখানে সংস্কৃতির মূল্য নির্ধারণ করা হয় পাঠকের লেনদেনে। যেহেতু প্রকাশকরা ডালা খুলে বসে আছেন অর্থ ও মর্যাদায় লেখককে বরণ করে নিতে কারিগর রূপে। পাণ্ডুলিপি কবিতাটির মধ্যে খুবই সরল একটি গল্প রয়েছে। কোনো এক যশপ্রার্থী তরুণ কবি বা সাহিত্যিক তার সাহিত্য সৃষ্টির খাতা নিয়ে প্রকাশকের কাছে গিয়েছে প্রকাশের উদ্দেশ্যে। তরুণ কবিটির মনে আশা ছিল প্রকাশক তার সৃষ্টি দেখে চমকে উঠবেন, কিন্তু প্রকাশক তার সাহিত্যে নতুনত্ব, আধুনিকতা এসব নিয়ে মোটেও ভাবিত নন। তিনি হিসেব করছেন এই বই বাজারে কতখানি চলবে, অর্থাৎ কোথাও গিয়ে সৃষ্টির একটা বাজারি মূল্যমান নির্ধারিত হয়ে যাচ্ছে। এখানে আমরা অন্য দিকটিও ভাবতে পারি যে একজন প্রকাশকের কাছে প্রকাশনা বিষয়টি তার পেশা, তার সংসার চালানোর সম্বল। সুতরাং কোনো একটি বইয়ের বাজার দর নিয়ে তিনি যদি ভাবিত হন, তবে সেই বিষয়ে তাকে দোষ দেওয়াও পুরোপুরি যুক্তিযুক্ত নয়। যেহেতু পাণ্ডুলিপি কবিতাটি উত্তম পুরুষে লেখা এবং কবিতাটিতে শুধু তরুণ কবির কথাই আমরা দেখতে পাচ্ছি, সেহেতু কবিতাটি একতরফা। প্রকাশকের ভাবনা প্রকাশকের বয়ানে আমরা পাচ্ছি না।
কবিতাটির শুরুতে কবি যখন বলছেন, অজীর্ণ রোগে শীর্ণ মগজে পক্ষপাতী পাটিগণিত ঠাসা, মাথার অল্প চুলে তেল চিকচিকে, চোখ দুটো ধূর্ত, লোভে হলদে, তখন আমরা পেয়ে যাই ছাপোষা এক প্রকাশকের চেহারা। শরীর যা অজীর্ণতায় শীর্ণ অর্থাৎ রোগা, কিন্তু মগজ তার হিসাব নিকেশে ভর্তি। লাভ লোকসানের ব্যাপার নিয়ে তিনি চিন্তা করেন। মাথায় অল্প চুলে তেল চকচক করছে, চোখ জোড়ায় রয়েছে ধূর্ততা ও লোভ। স্বভাবে ছাপোষা হলেও তিনি কৃপণ। এরপরেই কবির বেদনা ঝরে পড়ে যখন প্রকাশক তেল চিটচিতে স্যাঁতস্যাঁতে তার আঙুল নিয়ে লেখকের পাণ্ডুলিপি যাচাই করতে থাকেন। কবির ভাষায়, সে তার তেল চিটচিটে স্যাঁতস্যাঁতে আঙুল দিয়ে নেড়েচেড়ে দেখছে আমার পাণ্ডুলিপির পাতাগুলো, যা এর আগে আমি ছাড়া কেউ ছোঁয়নি। এ কথার মধ্যে লুকিয়ে আছে কবির মনোবেদনা, যা তিনি তিল তিল করে গড়ে তুলেছেন সন্তানের মতন সৃষ্টির আনন্দে। তাই এখন পণ্যের মতো নাড়াচাড়া করে দেখছে ধূর্ত হিসাবী প্রকাশক। প্রত্যেক সাহিত্যিকের মতো এই কবিতার তরুণ কবিটিও হয়তো ভেবেছিলেন তার লেখা ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে ধন্যি পড়ে যাবে, পাঠক সমাজে প্রশংসা ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তব যে কত রূঢ় তা তিনি টের পেলেন হিসাবী প্রকাশকের কৃপণ ব্যবহারে। এ বই আপনার চলবে তো? এই একটি কথাই যেন স্বপ্নভঙ্গুর হওয়ার পক্ষে যথেষ্ট। যেন তীব্র এক জ্বালা যন্ত্রণার আগুন ছুড়ে দিল কবির মুখে। এ এক তীব্র অপমান সাহিত্যিকের সৃষ্টির প্রতি প্রতিবর্ষিত হল। তবু এ অপমানের মুহূর্তেও কিন্তু কবি দিশা হারালেন না। কত বিনিদ্র রাত কাটিয়ে দেবতার মতো সৃষ্টি করেছেন তিনি তার পাণ্ডুলিপি। সে তো কেবল অবহেলার পাত্র হতে পারে না। তাই তিনি জানান, যেন এই সাদা পাতাগুলো দিয়ে ছোট ছোট একটা সূর্য আমি তৈরি করেছি। একটি সূর্য আমারই প্রাণে জ্বলন্ত। প্রাবন্ধিক সুসাহিত্যিক অধ্যাপক তরুণ মুখোপাধ্যায় সুন্দর কটি কথা বলেছেন। আশ্চর্য, তবু সেই মহিমান্বিত সূর্যকে নিয়েই সংশয়। স্রষ্টার কাছে এর চেয়ে বেদনার গ্লানির আর কি হতে পারে? যথার্থই বলেছেন তরুণবাবু। সাদা পাতা নিয়ে যে সূর্য একজন কবি বা সাহিত্যিক তার প্রাণের জ্বলন্ত অঙ্গার দিয়ে সৃষ্টির আনন্দে গড়ে তুলেছেন, তা নাড়াচাড়া করে প্রকাশকের হিসেব কষার মধ্যে রয়েছে কবির প্রতি এক ধরনের অনাস্থা ও অবজ্ঞা। যাই হোক, দ্বিতীয় স্তবকে যখন বুদ্ধদেব বসু লেখেন, আর সেই কাক ভোরে বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমোতে পারিনি আনন্দে, যে গাইতে পারে তার গলা বেয়ে যেমন ওঠে গান, তেমনি আনন্দ উঠছিল আমার বুক ঠেলে। ক্লান্ত শরীর, চোখে ঘুমের তৃষ্ণা, তবু আনন্দে ঘুমোতে পারিনি। আমরা প্রায় প্রকৃত সৃষ্টির আনন্দে মাতোয়ারা সেই কবি লেখককে, যিনি সৃষ্টির নেশায় বুঁদ হয়ে রাত্রি জাগরণের পর সমাপ্ত সৃষ্টির জন্য কাক ভরে শুতে গিয়েও আনন্দে ঘুমোতে পারেন না। স্রষ্টাই যে ঈশ্বর, তাই গর্বে তার আনন্দ গানের মতো যেন তার বুক ঠেলে উদ্ভাসিত হয়ে উঠেছিল। কবিতাটির তৃতীয় স্তবকে দেখি তরুণ কবি কল্পনার ভালোবাসার আনন্দের থেকে সরে গিয়ে চেনা বাস্তবের মুখোমুখি হয়েছে। আর তারপর সেই ধূর্ত চোখের ছোট ছোট মিটমিটে গর্ত আর লোভে চিটচিতে দুটো থাবা আমার পাণ্ডুলিপিটা চটকাচ্ছে। সারা রাত জেগে যে বই কবি লেখক লিখেছেন, ধূর্ত চোখের অধিকারী এক লোভী প্রকাশক তার পাণ্ডুলিপি পণ্যের মতো চটকাচ্ছে, অর্থাৎ যাচাই করছে। কবির অন্তরের বেদনা যেন প্রগাঢ় হয় এই ভেবে শ্রম ও মেধায় গড়ে ওঠা তার যে আশ্চর্য সৃষ্টি, তা প্রকাশকের কাছে গুরুত্বহীন। প্রকাশকের যাচাই করার ব্যাপারটিকে বুদ্ধদেব বসু যে কত ঘৃণা করেন, তা চটকানো শব্দটার মধ্যেই বোঝা যায়। চটকানো কথাটি এই যাচাই করার ব্যাপারটিকে ব্যঙ্গাত্মকভাবে বোঝাতে চেয়েছেন। চিটচিটে থাবা কথাটিও বেশ তাৎপর্যপূর্ণ। ধূর্ত লোভী প্রকাশকের ভয়ঙ্কর দয়াহীন শরীরটাকে কবি ব্যঙ্গাত্মক ও রূপকার্থে আমাদের সামনে তুলে ধরেছেন। থাবা শব্দটির মাধ্যমে ভয়ঙ্কর বাঘের কথাই মনে আসে। যাই হোক, এরপর কবিকণ্ঠে যখন সমাপ্তিতে এ কথা শুনি, ভেবেছিলাম একটা মিরাকেল ঘটল না। ফেটে পড়ল না আমার ছোট সূর্য দারুণ বিস্ফোরণে। সে তার নোংরা স্যাঁতস্যাঁতে আঙুলগুলো রাখল আমার লেখার গায়ে, তবু বেঁচে রইল। অবাক হয়ে গেলুম। বুঝতে পারি কবির বা এই কবিতায় বর্ণিত তরুণ কবির স্থির বিশ্বাস ছিল, সৃষ্টিকর্তা বা ঈশ্বর প্রকাশকের অবমাননা সহ্য করবেন না। নিশ্চয়ই একটা চমৎকার ঘটবে। মিরাকেল বলতে কবি দৈবী ঘটনার কথা বলতে চেয়েছেন। পুরাকালে বহু দৃষ্টান্ত আছে, দেবী সরস্বতী স্বয়ং নেমে এসে অনেক কিছু সমাধান করে দিয়েছেন। হয়তো এমনই কোনো দৈবী ঘটনা ঘটবে প্রকাশককে নিরস্ত করার জন্য। কিন্তু না, একালে কোনো মতেই তা সম্ভব নয়। কেননা একাল যে রূঢ় বাস্তবের উপর দাঁড়িয়ে। তাই কবি লেখকের সৃষ্ট প্রতিভার ছোট সূর্য বিস্ফোরণে ফেটে পড়ল না। ফলত প্রকাশকও সচকিত হয়ে উঠলেন না। সাহিত্যিকের মনোকল্পনার প্রতিভার সূর্য অন্ধকারেই ঢাকা পড়ে থাকল। দীপ্ত তার প্রতিভা সূর্যের আগুন প্রকাশককে পোড়াল না, অর্থাৎ উচিত শিক্ষা দিল না। প্রকাশক একই অবস্থায় থেকে গেলেন। নোংরা স্যাঁতস্যাঁতে আঙুলগুলো দিয়ে তিনি পাণ্ডুলিপিটা সমানে ঘাঁটতে লাগলেন।
প্রকাশকের এহেন আচরণে হতমম্বিত হয়ে কবি তাই শেষমেশ বলতে বাধ্য হয়েছেন, অবাক হয়ে গেলুম। পাণ্ডুলিপি কবিতাটি কবির লেখক জীবনের প্রারম্ভের এক বেদনা মিশ্রিত বাস্তবের রূঢ়তার শ্রীরূপের এক উজ্জ্বল দলিল। নিজের জীবন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কবির এ কবিতা গঠিত হলেও কবিতাটি সার্বজনীন হয়ে উঠেছে, কেননা সব কবি লেখকদের জীবনেই এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষত সেই সময়কার কবিরা যারা রবীন্দ্র ভাবনার বাইরে বেরিয়ে নতুন কিছু সৃষ্টি করেছিলেন, প্রকাশকরা তাদের পাশে দাঁড়াননি। এখনও নতুন ধরনের কোনো সাহিত্য সৃষ্টি করতে গেলে চারপাশের বস্তুজগৎ থেকে, প্রকাশনার জগৎ থেকে স্বাভাবিক বাধা আসে। বুদ্ধদেব বসু নিজেও সম্পাদক ও সমালোচক ছিলেন বলেই এই ধরনের কবিতা লিখতে পেরেছিলেন। এই ধরনের কবিতা তিনি কম লিখলেও যখন লিখেছেন তখন সরাসরি সমাজে যে আধুনিকতাকে গ্রহণ করার ক্ষেত্রে কুণ্ঠা কাজ করে তা দেখাতে পেরেছেন। বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও তিনি আধুনিকতার পাশে থেকে বিভিন্ন কবি লেখকদের উঠে আসতে সাহায্য করেছেন। পাণ্ডুলিপি কবিতায় কবি প্রকাশকদের সামাজিক অবস্থান চিত্রিত করার সময় বিভিন্ন অকাব্যিক শব্দ বা বিশেষণ ব্যবহার করেছেন, যেমন লোভে চিটচিটে দুটো থাবা, স্যাঁতস্যাঁতে, মিটমিটে। এসবের মাধ্যমে কবি প্রকাশকের সাহিত্য উপলব্ধির অক্ষমতাকে বুঝিয়েছেন। অপরদিকে তরুণ কবির হৃদয়ের তুমুল আবেগকে বোঝানোর জন্য কবি কাব্যিক ভাষা ব্যবহার করেছেন, যেমন যে গাইতে পারে তার গলা বেয়ে যেমন ওঠে গান, তেমনি আনন্দ উঠেছিল আমার বুক ঠেলে। ক্লান্ত শরীর, চোখে ঘুমের তৃষ্ণা, তবু আনন্দে ঘুমোতে পারেনি। কবিতাটিতে একটি সংলাপও আছে, এ বই আপনার চলবে তো, যা বস্তুজগতে লাভ ক্ষতির দৃষ্টিকে প্রতিফলিত করে। এভাবেই পাণ্ডুলিপি কবিতায় একজন তরুণ কবি, একজন প্রকাশকের সাহিত্যর প্রতি দৃষ্টিভঙ্গির পার্থক্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে গদ্যধর্মী শব্দ এবং কাব্যিক শব্দ পাশাপাশি ব্যবহারের দ্বারা কবিতাটিও অভিনব হয়ে উঠেছে। এই প্রসঙ্গে মনে পড়ে কবি জীবনানন্দ দাশের সমারূঢ় কবিতাটি। যদিও এই কবিতাটি কবি ঠিক প্রকাশকদের উদ্দেশ্যে লেখেননি, লিখেছিলেন সমালোচকদের উদ্দেশ্যে, যারা তৎকালীন তরুণ কবিদের, রবীন্দ্র পরবর্তী কবিদের প্রতি মুহূর্তে সমালোচনার তীরে ক্ষতবিক্ষত করতেন। কবিতাটি 7টি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি বলছেন, বরং নিজেই তুমি লেখো না কো একটি কবিতা। বলিলাম ম্লান হেসে, ছায়াপিণ্ড দিল না উত্তর। বুঝিলাম সে তো কবি নয়, সে যে আরূঢ় ভণিতা। পাণ্ডুলিপি, ভাষ্য, টিকা, কালিয়ার কলমের পর বসে আছে সিংহাসনে। কবি নয়, অজর অক্ষর অধ্যাপক। দাঁত নেই, চোখে তার অক্ষম পিছুটি। বেতন 1000 টাকা মাসে, আর 1000 পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটে। যদিও সেসব কবি ক্ষুধা প্রেম আগুনের শেক চেয়েছিল, হাঙরের ঢেউয়ে খেয়েছিল লুটোপুটি। এখানেও কিন্তু কবিদের, যারা কবি আছেন তারা একটা রোমান্টিক বা ক্ষুধা প্রেম আগুনের শেক অর্থাৎ পরিপূর্ণতার জীবন চেয়েছিল, তো তার পরিবর্তে তারা পেয়েছিল এই হাঙরের ঢেউয়ে লুটোপুটি, অর্থাৎ যেখানে ধারালো দাঁত তাদের ক্রমাগত ক্ষতবিক্ষত করেছে। এবং লক্ষণীয় এখানেও অধ্যাপক কিন্তু আগের কবিতার অর্থাৎ পাণ্ডুলিপি কবিতার প্রকাশকের মতোই প্রায় তুলনা করা হয়েছে, যার চোখে অক্ষম পিছুটি, তো তাকে একটা ব্যঙ্গাত্মকভাবে কিন্তু তুলনা করা হয়েছে। দুটি কবিতার মধ্যে সামান্য সামঞ্জস্য বা সাদৃশ্য থাকায় কবিতাটি এখানে উল্লেখ করলাম।